হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে আপনারা ভোক্যাবুলারিটা অর্থাৎ শব্দের ভান্ডার কিভাবে হিউজ পরিমাণ বিল্ড আপ করতে পারেন এবং এই বিল্ড আপ করার আমি কিছু কার্যকরী স্টেপস বলবো। আমি অনেকক্ষণ বিশ্লেষণ করার পরে অনেকগুলো স্টেপস কিন্তু সাজিয়েছি, একটা ক্লাসের নোট সাজিয়েছি। আমার কাছে মনে হয় এই ফর্মুলাটা যদি আমরা অনুসরণ করি, আপনারা যদি অনুসরণ করেন কিছুটা কিন্তু ফল পাইতে পারেন। প্রথমে আমি একটু বলে রাখি, শেখার ক্ষেত্রে একদম শর্টকাট কিছু পদ্ধতি রাখবেন না। আপনি শর্টকাট পদ্ধতি রেখে লক্ষ লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে আপনি সবার থেকে যে যতজন নেবে তাদের মধ্যে আপনি মেরিট লিস্ট আপনাকে নিজেকে কিন্তু স্ট্রে করা, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। আপনি যদি 100 জনের মধ্যে বা মেরিট লিস্টের মধ্যে যদি থাকতে চান, আপনাকে আনলিমিটেড জানতে হবে। এই জন্য আমি বলবো যে প্রথমেই লার্নিং হচ্ছে যে একটা কন্টিনিউয়াস প্রসেস, এটাকে চলমান প্রসেস, এটাকে শর্টকাটে রাখা যাবে না। হ্যাঁ, যারা দুর্বল, যারা ইউজ করতে পারে না, সেটা অন্য কথা, সেটা অন্য আরেকটা স্টেপস, সেটা অন্য আরেকটা স্ট্র্যাটেজি। আচ্ছা, যাই হোক, প্রথমেই যদি আমি বলে রাখি, ভোক্যাবুলারিটা মনে রাখার জন্য প্রথম যেটা পার্ট, আপনি প্রথমেই ওয়ার্ডটা শেখা শুরু করবেন না। আমরা ওয়ার্ডটা শেখা শুরু করি, মুখস্থ করি, কিন্তু যখন প্র্যাকটিক্যালি যখন ইউজ করতে যাই, রিডিংয়ে যখন ইউজ করতে যাই, রাইটিংয়ে যখন ইউজ করতে যাই, সেটার এটা কিন্তু আমরা আর সেট করতে পারি না। এটার মেইন কারণ হচ্ছে কার্যকরভাবে কিন্তু আমরা সেটা স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো না করা। প্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনি ভোক্যাবুলারিটা শুরু না করি, আপনি 9-10-এর যে গ্রামারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড ফরমেশনের একটা গ্রামেটিক্যাল পার্টস আছে, যেটাকে বলা হয় সাফিক্স অ্যান্ড প্রেফিক্স, যেটাকে অ্যাফিক্স বলা যেতে পারে, ওয়ার্ড ফরমেশন বলা যেতে পারে। পার্টস অফ স্পিচ আমরা জানি 8টা: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কিন্তু এই 8টার মধ্যে 4টাতে শুধু 4টাকে ওয়ার্ড ফরমেশন করা যায়, সাফিক্স অ্যান্ড প্রেফিক্স যুক্ত করা যায়। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 4টা আপনাকে প্রথমেই খুব ভালো করে জানতে হবে। এটা একদম ভালো মনের একটা বই থেকে ইনস অ্যান্ড আউটস মুখস্থ না করে কীভাবে আপনি নাউন থেকে অ্যাডজেক্টিভ করবেন, আবার সেই অ্যাডজেক্টিভটাকে কীভাবে আপনি ভার্ব করবেন, আবার সেই ভার্বটাকে কীভাবে আপনি অ্যাডভার্ব করবেন, ঠিক অনুরূপভাবে একটা ভার্বকে কীভাবে নাউন করবেন, আবার একটা অ্যাডজেক্টিভকে কীভাবে একটা ভার্ব অ্যাডভার্ব করবেন, আবার একটা অ্যাডজেক্টিভকে কীভাবে আপনার অ্যাডভার্ব করবেন। এই যে ওয়ার্ডের বিন্যাসটা, এটা সব খুবই খুবই ক্রুশিয়াল। ফার্স্টলি আপনি যদি এটা জানেন, মনে করেন আমি সাপোজ একটা এক্সাম্পল আমি বলেছি ভ্যারি, দুইটা শব্দ আছে, একটা VERY আর একটা VARY, ভ্যারি। এই ভ্যারি হচ্ছে যে ভিন্ন হওয়া, এটা কিন্তু আমি ভার্ব বলেছি। এখন এটা দিয়ে আমি 3টা আরও শব্দ করতে পারি, যেমন ভ্যারাইটি, বৈচিত্র্যটা নাউন হলো, আবার ভ্যারিয়েশন, এটাও নাউন হলো। আবার যদি বলি ভ্যারিয়াস, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হলো। আবার এটার পরে যখন আমি এলোয়া যুক্ত করলাম ভ্যারিয়াসলি, আমি সিম্পল একটা শব্দ দিয়ে বুঝাইলাম। তাহলে দেখেন, আমি শব্দ একটা জানি, কিন্তু আমার 4টা শব্দ গঠন করেছি। আমি এই একটা জানাতে আমাকে 4টা আর মুখস্থ করতে হচ্ছে না। শুধু এই ওয়ার্ড ফরমেশনটা জানলে আমার ওয়ার্ডের স্টকটা হচ্ছে স্ট্রং বা বিল্ড আপ হচ্ছে, তা কিন্তু না। আমার এখানে পার্টস অফ স্পিচের যথার্থ একটা বিন্যাসও কিন্তু ক্লিয়ার হচ্ছে। আমি ওয়ার্ডটা শিখেছি, এখন দেখা যাবে যেই ওয়ার্ডটা শিখেছি, কিন্তু আমি যে কনটেক্সটে ইউজ করতে যাব, ওই ওয়ার্ডটা কিন্তু ওই পার্টস অফ স্পিচ অনুসারে যদি হুবহুব যদি বসাই দিই, তখন আবার কিন্তু গ্রামেটিক্যাল এটা কিন্তু হচ্ছে না, এটা একটা মিসকনস্ট্রাকশন সেন্টেন্স হচ্ছে। আমি শিখেছি, মনে করেন আমি শিখেছি নাউন, কিন্তু আমার এখানে লাগবে কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে আমি মুখস্থ করেছি, ওখানে ইউজ করেছি, আর ব্যালেন্স কিন্তু হচ্ছে না। ওয়ার্ড ফরমেশনটা শিখলে যেমন ওয়ার্ডটা বিল্ড আপ হচ্ছে, এবং অনুরূপভাবে আপনার পার্টস অফ স্পিচ যে কনভার্ট করা, ইন্টারচেঞ্জিং করা, একটা থেকে আরেকটাতে নিয়ে যাওয়া, এটার একটা যে বিন্যাস, সেটাও আপনার কাছে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। ফলে আপনি যখন লিখতে যাবেন, আপনি যখন পড়তে যাবেন, কোথায় কোন পার্টস অফ স্পিচ ইউজ করা হয়েছে, পার্টস অফ স্পিচের বিন্যাস কী, কোথায় নাউন ইউজ করব, কোথায় অ্যাডজেক্টিভ ইউজ করব, কোথায় অ্যাডভার্ব ইউজ করব, এগুলো একদম চমৎকার নিখুঁতভাবে কিন্তু আপনি ইউজ করবেন। তা আমার কাছে যেটা মনে হয়, ভোক্যাবুলারি পড়ার প্রথমেই আপনি যে কাজটা করবেন,
যারা ইনিশিয়াল স্টেজে আছে আপনি 9-10-এর বইটা নিয়ে সাফিক্স অ্যান্ড প্রিফিক্সটা, তবে 9-10-এর একাডেমিক বইতে কিন্তু আপনি এটা পড়বেন না, ওরা কিন্তু খুব লিমিটেড দিয়েছে, এতটুকু পড়লে কিন্তু হবে না। আপনি একটা ভাইরাল রাইটারের বই, তবে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে ফি.সি. দাসের একটা বই আছে, কলকাতার একটা রাইটারের একটা বই আছে, এই বইটা ফলো করেন। এই বইয়ের মধ্যে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স একদম ইনস অ্যান্ড আউটস খুব অ্যানালাইসিস আকারে, অ্যানালিটিক্যাল আকারে দিয়েছে, ওটা পড়েন, বুঝেন, তাহলে আশা করি আপনার কিন্তু মোটামুটি কিন্তু ভোকাবুলারির ফার্স্ট স্টেজটা কিন্তু আপনি একদম কিন্তু এগিয়ে গিয়েছেন, নাম্বার 1। 2 নাম্বার আমি বলবো, আপনি এটা ক্লিয়ার করার পরে কেউ বলে সেকেন্ড স্টেপসের কথা বলতেছি, কেউ বলে হচ্ছে যে আপনি সেট পড়েন, কেউ বেরো হচ্ছে যে আপনি ব্যারন্স পড়েন, হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড পড়েন, কিন্তু আমার মাথায় আসে না আপনি পড়তে পারেন হাই ফ্রিকোয়েন্সি 333টা ওয়ার্ড দিয়ে ইংলিশ শেষ? আপনি কি বিসিএসের রিটেন, ব্যাংকের রিটেন, এই 300, তাহলে এরকম হলে 333টা ওয়ার্ড আমার কাছে মনে হয় একটা দুর্বল স্টুডেন্ট সে 1 সপ্তাহ বা 1 মাস বা 2 মাসের ভিতরে কমপ্লিট করে না। হয়তো ওই ওয়ার্ডগুলো আপনি শিখতে পারেন, ওই ওয়ার্ডগুলো হচ্ছে যে বেশিরভাগ ইউজ করা হয়, কিন্তু ওগুলা যে শিখলে এটা বলা যাবে না এনাফ ইজ এনাফ, না, আপনাকে এটা কন্টিনিউয়াস রাখতে হবে। সেটার জন্য প্রয়োজন কন্টিনিউয়াসলি আপনাকে রিডিংটা প্র্যাকটিস রাখতে হবে। আমরা স্বাভাবিকভাবে বলি প্রতিদিন মিনিমাম আপনি কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টা কিন্তু যে কোনো কিছু রিডিং করেন, মুখস্থ না। আপনি রিডিং কী করতে পারেন? আপনার বর্তমানে কিন্তু সাম্প্রতিক যে রিটার্ন মানে প্রশ্ন, ব্যাংকের রিটার্ন বা নবম গ্রেডের যে 10ম গ্রেডের যে রিটার্ন পরীক্ষাগুলো হয় বা আমাদের বিসিএস রিটার্ন, সাম্প্রতিক বিষয় যেটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল, যেগুলো সবচেয়ে আলোচিত বিষয়, টপিক, এটা হচ্ছে যে কিন্তু আপনি মানে এই রিলেটেড প্রশ্নগুলো করে, তাহলে ওই রিলেটেড নিউজ পেপার দেখে যদি আপনি মনে করেন ডেইলি স্টার থেকে আপনি যদি পড়েন, তাহলে আপনার বিষয়টাও জানা হচ্ছে, আপনি ওই ফেনোমেনন বা টার্ম সম্পর্কে আপনার একটা খুব ভালো একটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, অ্যানালিটিক্যাল এবিলিটি বাড়তেছে, সাথে সাথে আপনি হিউজ হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, অনেকগুলো ওয়ার্ড। এবং সবচেয়ে যেটা ওয়ার্ড আপনি যখন পড়বেন, আপনি যখন ট্রান্সলেট করবেন, নিজের ভাষায় এটাকে অনুবাদ করে পড়বেন, আপনি রিলেট করতে পারবেন কোথায় কোন ধরনের ওয়ার্ড ইউজ করেছে, কোনটা কনটেক্সটে আপনি জানতে পারবেন যে একটা ওয়ার্ডের কিন্তু অনেকগুলো কিন্তু মিনিং আছে। যেমন আমি যে বলতে পারি কিন্তু ওয়ার্ড কিন্তু লিটারাল মিনিংও হতে পারে, ম্যাটাফরিক্যাল মিনিংও হতে পারে, এটা সরাসরি অর্থ হওয়ার, এটা ম্যাটাফরিক্যাল মিনিং হতে পারে। এই যে ম্যাটাফরিক্যাল মিনিং, একটা শব্দ আক্ষরিক অর্থে ভাবার্থে আমরা কীভাবে ইউজ করতে পারি, এগুলো হচ্ছে যে ভাষার অলঙ্কার। আপনি মানে অন্তত বুঝতে পারবেন যে ওয়ার্ড ভোকাবুলারি অজানা ওয়ার্ডগুলো বাইর করার পাশাপাশি যে ভাষাকে কীভাবে প্রকাশ করলে, কোন উপায়ে প্রকাশ করলে, কত উপায়ে প্রকাশ করলে যে আপনার ভাষাটাকে অ্যাট্রাকটিভ করা যায়, একদম ভালো রাইটার হওয়া যায়, এটা আপনার কন্টিনিউয়াসলি রিডিং করলে কিন্তু এই জিনিসটা কিন্তু বুঝবেন। সাপোজ আমি যদি বলি, এবং কিছু প্র্যাকটিক্যাল সেন্সে যদি বলি, সাপোজ আমি কমন মানে আমরা সাধারণ, গ্রাউন্ড মানে হচ্ছে তো নিচের চৌকি, কিন্তু পররাষ্ট্রনীতিতে কমন গ্রাউন্ড মানে কিন্তু বোঝায় আরেকটা। কমন গ্রাউন্ড মানে কি? দুই রাষ্ট্রের মধ্যে যে একটা সমঝোতার একটা যে বৈঠক, মীমাংসা, সেটাকে আমরা কমন গ্রাউন্ড বলি, এটাকে কিন্তু বলি। যেমন আরেকটা আমি যদি বলি সিম্পল একটা এক্সাম্পল, যেমন রক্তমাখা কোনো একটা শার্টকে আমি ইন্ডিকেট করতে পারি, কিন্তু রক্তমাখা শার্ট কি আমরা কি বলতে পারি ব্লাড মিক্সার শার্ট? কখনো না। তখন এটাকে আমাকে আবার বলতে হচ্ছে যে ব্লাড স্টেইনড শার্ট, মানে রক্তরঞ্চিত শার্ট। আবার যদি মনে করেন আমরা কাউকে যখন উত্তপ্ত বাক্য বিনিময় করি, তাহলে আমি এটাকে ইন্টারচেঞ্জিং অফ স্টোন সেন্টেন্স, কিন্তু এটা কখনো হবে না। তখন এটাকে আমাকে বলতে হবে যে কিন্তু হেটেড অল্টারকেশন, উত্তপ্ত বাক্য বিনিময়। এই যে প্র্যাকটিক্যাল লেভেলের যে ট্রান্সলেশন, প্র্যাকটিক্যাল লেভেলের ওয়ার্ড আপনি কন্টিনিউয়াসলি রিডিং পড়লে, নিউজ পেপার রিডিং, এডিটোরিয়াল বা অপিনিয়ন পড়লে আপনি এটা কিন্তু শিখতে পারবেন। তবে এটার পাশাপাশি আমি বলবো যাদের সময় আছে, যাদের বই পড়ার অভ্যাস আছে, আমি বলবো যে কিছু অ্যাট্রাকটিভ সাহিত্যের বই পড়তে পারেন। আপনি রিডিংটাকে কিন্তু আরও বেশি একদম হাইপার ইমপ্রুভ করতে পারেন। যেমন আমি শেক্সপিয়ারের আপনি যেমন সাপোজ বলতে পারি হ্যামলেট, ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যানিম্যাল ফার্ম,
এরপরে হচ্ছে দ্য আর্নেস্ট হেমিংওয়ের ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এরপরে হচ্ছে দ্য ব্রাজিলিয়ান রাইটারের দ্য পাউলো কোয়েলহোর যে আলকেমিস্ট। মানে আমি বললাম যে বইগুলো ছোট, খুব অ্যাট্রাকটিভ, পড়তে আপনার তবে এমন বই পড়বেন না যেটা আপনার পক্ষে সম্ভব না, এত সময় দেওয়া সম্ভব না। ছোট্ট ছোট্ট আমি যেগুলো বলেছি, যেমন আর্নেস্ট হেমিংওয়ের বইটা কিন্তু আপনি চাইলে 2 দিনে পড়তে পারেন, 97 বা 100 পেজের বইটা। এই ছোট ছোট বইগুলো সিলেক্ট করেন, যেগুলো আবার অনেক ক্ষেত্রে কিন্তু বিসিএস রিলেটেড, এই সমস্ত বইগুলো সিলেক্ট করেন, এগুলো পড়েন। গল্পের থিমটাও আপনার শেখা হবে, একটা গল্পের প্লট জানতে পারবেন, ব্যাকগ্রাউন্ড জানতে পারবেন, এবং লেখার একটা স্টাইল জানতে পারবেন। এবং এই যে নিউজ পেপার অপিনিয়ন এডিটোরিয়াল লিটারেচারের বই, ওখান থেকে যে বই ওয়ার্ডগুলো পাবেন আপনি এগুলো নোট ডাউন করেন এবং সেই সেম ওয়ার্ডগুলো বারবার রিপিট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন পড়েন, প্র্যাকটিস করেন। দেখবেন এই ওয়ার্ডগুলো অন্য জায়গায় কিন্তু বারবার হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু বারবার নতুন নতুন হয়তো 2-1টা নতুন ওয়ার্ড পাবেন, কিন্তু সেম ওয়ার্ডগুলো অনেক জায়গায় কিন্তু আপনি পাচ্ছেন, ইউজ করতে পারবেন। তাহলে একই ওয়ার্ড পড়েছেন, বিভিন্ন জায়গায় পাচ্ছেন, এবং বিভিন্ন জায়গায় যখন আপনি পাবেন, বিভিন্ন জায়গায় যখন আপনার রিপিটিশন হবে, আপনার নজর আসবে, সেন্টেন্সে যখন ইউজ হবে, শব্দটা আপনার মাথায় অটোমেটিকলি কিন্তু এমনভাবে কাঁপবে, সহজেই কিন্তু এটা কিন্তু মাথা থেকে রিমুভ হবে না। এটা আপনি সহজেই কিন্তু মনে রাখতে পারবেন। এবং এখানে আবার একটা প্রশ্ন আছে, আবার আপনি পড়ছেন, পড়লে কিন্তু হবে না, আপনাকে কিন্তু যে কোনো কনসেপ্টের উপর, মনে করেন আজকে আপনি একটা অপিনিয়ন পড়ছেন, 5টা ওয়ার্ড বা ফ্রেজ, ওয়ার্ডস, ইডিয়মস পেয়েছেন, আপনি এই কনসেপ্টটাকে মাথায় রেখে, অন্য কোনো কনসেপ্ট না, যে কনসেপ্টটা আপনি পড়েছেন, মনে করেন ইরান এবং এই আমেরিকা নিয়ে আপনি একটা জাস্ট একটা এডিটোরিয়াল পড়েছেন বা একটা নিউজ পড়েছেন, কী হলো কোথায় হলো, আপনি সিম্পল কনসেপ্টটা বুঝেছেন, এখান থেকে যে ওয়ার্ডগুলো বের করেছেন সেটার উপর ভিত্তি করে নিজে ওই যেগুলো আপনি নোট করছেন ঠিক ওগুলো প্রয়োগ করে আপনি 5 লাইন লিখেন, দেখবেন যে শব্দটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। অনেকেই বলে যে শুনেছি একটা ওয়ার্ড শেখেন, এই ওয়ার্ডটাকে বারবার 5 লাইন লিখেন, এই ওয়ার্ডটা বারবার লিখতে থাকেন। আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা বাচ্চা স্বরূপ একটা কিন্তু প্র্যাকটিস। আপনি বাচ্চা না, এভাবে পড়বেন না, আপনি এখানে কিন্তু হ্যান্ড রাইটিং করতেছেন না, আমার কাছে মনে হয় আর কি, অন্যজনের নিন্দা করতেছি না, সেটা আমারটা আমি বলতেছি, এইভাবে কিন্তু করবেন। তবে আবার ভোকাবুলারি মানে এই নয় যে শুধু ওয়ার্ড, ভোকাবুলারি মানে হচ্ছে তো ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, এরপরে হচ্ছে যে আপনার ইডিয়ম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, এই যে এত কিছু আপনাকে আলাদা করে বিভিন্ন সেগমেন্ট থেকে না পড়ে, এই যে রিডিং, আপনাকে আমি বই পড়ার কথা বলেছি, এখান থেকে অনেক কিছু কিন্তু বের করবেন, ফেলতে পারবেন। তবে হ্যাঁ, এগুলো বের করতে আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন বা আপনি ইন্টারনেট ইউজ করবেন, গুগল ট্রান্সলেট ইউজ করবেন বা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, অনেক কিছু কিন্তু অটোমেটিকলি বের করবেন। যদিও ওখানে কিন্তু অথেন্টিক 100% দেয় না, কিন্তু নিজে নিজে অনেক কিছু বের করার চেষ্টা করবেন। সর্বশেষ যেটা আমি বলবো, পড়ার ক্ষেত্রে 2টা মিনিং, পড়া, প্র্যাকটিক্যালি ইউজ করা এবং সমৃদ্ধভাবে ইউজ করা সাহিত্যিক ভাষায়। এই যে যেমন লিটারাল মিনিং মানে সরাসরি অর্থ, ম্যাটাফরিক্যাল মিনিং মানে হচ্ছে যে যেটা রূপক। যেমন আমি যদি বলি, সাপোজ একটা এক্সাম্পল, লাইফ ব্লাড মানে কি, জীবনের রক্ত। এখন আমি যদি বলি লাইফ ব্লাড অফ আওয়ার কনস্টিটিউশন, তাহলে আমাদের সংবিধানের জীবনের রক্ত, এটা হচ্ছে যে আক্ষরিক অর্থ, কিন্তু এভাবে তো হবে না। হয়তো এখানে কলমের মধ্যে এটা বুঝে হচ্ছে যেটা আমাদের জীবনের একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সংবিধান। এখানে লাইফ ব্লাড মানে রক্তকে বোঝায় নাই, এটা লাইফ ব্লাডের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের সাথে কম্পেয়ার করা হচ্ছে, এটা হচ্ছে একটা ম্যাটাফরিক্যাল মিনিং। তা আপনি সাহিত্যিক ভাষাটাও একটু ধরার চেষ্টা করবেন, কোথায় সিমিলি ইউজ করা হয়েছে, কোথায় মেটাফোর ইউজ করা হয়েছে, কোথায় মিথেনম ইউজ করা হয়েছে, কোথায় পার্সনিফিকেশন। এই যে দেখেন একসাথে কত কাজ হচ্ছে, আপনি ওয়ার্ড হচ্ছে ব্যবহার করার নিয়ম জানতেছেন, এবং কীভাবে একটা বাক্যকে সাহিত্যিক ভাষা দেওয়া যায়, একটা বাক্যকে অ্যানালাইসিস করতে পারবেন গ্রামেটিক্যালি। আমার কাছে মনে হয় এভাবে রিডিং, রাইটিং এবং মাঝে মাঝে একটু খবর শুনেন, লিসেনিং, এগুলো যদি করলে আপনার এক কাজে বহু কাজ হবে, প্র্যাকটিক্যাল। তবে নোট ডাউন করবেন, ভালো খাতায় নোট ডাউন করবেন, এগুলো আবার বরবার পড়বেন। আমি এটা স্ট্র্যাটেজিটা বানিয়েছি, এটা ফলো করেন, এটা যদি ফলো করেন আশা করি ইনশাল্লাহ আপনি কিন্তু পরীক্ষা ভালো করবেন কম্পিটিটিভ এক্সামে।
ধন্যবাদ, সবাই ভালো থাকেন।